মা, এই নিন, আপনার নাতনিকে নিয়ে আমি চলে এসেছি। আমি 1 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলাম, কিন্তু আপনারা কেউ আমাকে দেখতে চাননি। এমনকি আপনারা কেউ আমার মায়ের বাড়িতেও আমাকে দেখতে চাননি। ভেবেছিলাম আপনারা হয়তো আমাকে আর আমার মেয়েকে নিতে যাবেন, কিন্তু আপনারা যাননি বলে আমি নিজেই বাড়ি চলে এসেছি। বাড়ি ফিরে এসেছো মানে? এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এখন তোমার মেয়েকে নিয়ে আমার এই বাড়ি থেকে বিদায় হও। তুমি আজকের পর থেকে আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অঙ্কিতা একেবারে চমকে ওঠে। এসব আপনি কি বলছেন মা? এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই মানে? এটা আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আর আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর আজকে থেকে এটা আমার মেয়েরও বাড়ি। যা বলছি ঠিকই বলছি। আসলে আমার ছেলে আর তোমার সঙ্গে থাকতে চায় না। আমার ছেলে তোমাকে ডিভোর্স দিতে চায়। শুভেন্দু, তাড়াতাড়ি এদিকে আয়, একবার ডিভোর্সের পেপারটাও সঙ্গে করে নিয়ে আয়। মায়ের কথা শুনে শুভেন্দু তখনই ডিভোর্সের পেপার নিয়ে সেখানে চলে আসে, আর যা দেখে অঙ্কিতা কান্নাকাটি করতে শুরু করে দেয়। এই নাও, আমি ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছি, শুধু তোমার সিগনেচার করাই বাকি আছে। আমি জানি এই পেপারে সিগনেচার করতে তোমার হয়তো সময় লাগবে, তাই এটা তুমি নিজের বাড়িতে নিয়ে যাও। সিগনেচার করা হয়ে গেলে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। চলে যাও এখান থেকে। আমি তোমার আর তোমার মেয়ের মুখ দেখতেও চাই না। শুভেন্দু, এসব তুমি কি বলছো? এটা কি শুধু আমার একার মেয়ে? এটা তো তোমারও মেয়ে। আমি 3 মাস বাড়ি ছিলাম না, আর এই 3 মাসের মধ্যে এমন কি ঘটলো যে তোমরা আমাকে আর এই বাড়ির বউ হিসাবে স্বীকার করতে চাইছো না? আমি তো ভেবেছিলাম আমাদের মেয়েকে দেখলে তুমি খুব খুশি হবে, কিন্তু এখন তো তোমরা আমাকে এই বাড়িতেই জায়গা দিতে চাইছো না। আমি বললাম তো আমার ছেলে তোমার সঙ্গে থাকতে চায় না, কারণ আমার ছেলে এখন এক বিদেশি মেয়েকে পছন্দ করেছে। আরো কিছুদিনের মধ্যেই ওই বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। তাই তুমি এখন তোমার বাপের বাড়িতে ফিরে যাও। আমরা তোমার আর তোমার মেয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। যদি তুমি পুত্র সন্তানের জন্ম দিতে, তাহলে না হয় ছেলেটাকে আমরা রেখে নিতাম, কিন্তু তোমার যেহেতু মেয়ে হয়েছে, তাই তোমার মেয়েকেও আমরা স্বীকার করতে পারবো না। এভাবেই নিজের স্বামী এবং শাশুড়ি মায়ের কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আর সে অনেক কান্নাকাটি করলেও কোনোভাবেই শুভেন্দু নিজের বাড়িতে তাকে থাকতে দেয় না। তাই ডিভোর্স পেপার সঙ্গে নিয়ে এবং বাচ্চা মেয়েকে কোলে নিয়ে অঙ্কিতা কাঁদতে কাঁদতে আবার বাপের বাড়িতে ফিরে আসে। আর অঙ্কিতাকে বাপের বাড়িতে ফিরে আসতে দেখে তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। বিশেষ করে অঙ্কিতার বৌদি রুক্মিণী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি হলো? তুমি তো 2-3 ঘন্টা আগেই বাড়ি থেকে গেলে, তাহলে আবার চলে এলে কেন? কি হয়েছে বলো? তুমি তো তোমার বাড়িতে ফিরে গিয়েছিলে, তাহলে আবার এখানে চলে এলে কেন? মা, এই দেখো দিদির হাতে ডিভোর্স পেপার। মনে হচ্ছে জামাইবাবু দিদিকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর দিদি আমাদের বাড়িতে থাকতে এসেছে। কি ভুলভাল বকছিস তুই? এরকম মোটেই হতে পারে না। কি রে অঙ্কিতা, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বল? তুই তো শ্বশুর বাড়ি থেকে ফিরে চলে এলি কেন? রিঙ্কি ঠিকই বলছে মা, শুভেন্দু আমার সঙ্গে আর থাকতে চায় না। শুভেন্দু আমাকে ডিভোর্স দিতে চায়। এই যে ও ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছে। শুধুমাত্র আমি সিগনেচার করলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। শুভেন্দুর আমাকে আর পছন্দ নয়, ও অন্য একটা বিদেশি মেয়েকে পছন্দ করেছে। কিছুদিনের মধ্যে ও বিদেশি মেয়েকে বিয়ে করবে, আর ওরা আমাকে কিছুতেই ওই বাড়িতে থাকতে দিচ্ছে না। আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে। আমি এবার থেকে তোমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে থাকবে মানে? তোমার বিয়ে হয়ে গেছে, তাই এই বাড়িতে কিন্তু তোমার এখন আর কোনো জায়গা নেই। তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে যখন তাড়িয়েই দিয়েছে, তাহলে এবার তুমি তোমার রাস্তা দেখে নাও। আমরা কেউ কিন্তু তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ দিদি, তুই কিন্তু এই বাড়িতে একদমই থাকবি না, কারণ তুই যদি ডিভোর্সের পর এরকম বাপের বাড়িতে পড়ে থাকিস, তাহলে কিন্তু আমার বিয়ের ক্ষেত্রে খুবই সমস্যা হবে। তাই তুই দয়া করে এখান থেকে চলে যা। তুই দরকার পড়ে ভাড়া বাড়িতে গিয়ে থাক, কিন্তু এই বাড়িতে আমরা কেউ তোকে থাকতে দেব না। নিজের পরিবারের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। কেন আমি এই বাড়িতে থাকতে পারবো না? কেন? এটা তো আমারও বাড়ি। এই বাড়িতে আমারও অধিকার আছে। তুই যেরকম এই বাড়ির মেয়ে, সেরকম আমিও এই বাড়ির মেয়ে। তাই আমি আজ থেকে এখানেই থাকবো। রিঙ্কি ঠিকই বলছে অঙ্কিতা, তুই এই বাড়িতে থাকলে রিঙ্কির বিয়ের ক্ষেত্রে সমস্যা হবে। আর তাছাড়া তোর বিয়ে হয়ে গেছে, তাই তুই এখন পর হয়ে গেছিস। সেই জন্য এই বাড়িতে তোকে আমরা থাকার অনুমতি দিতে পারবো না। তুই তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। আমরা তোর কিংবা তোর মেয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা তাই মা, আমার বিয়ে হয়ে গেছে বলে আমি পর হয়ে গেছি, কিন্তু আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন তো আমার শাশুড়ি মা আমাকে পরের মেয়ে বলেই ডাকতো।
আমি নাকি পরের বাড়ি থেকে ওদের বাড়িতে গেছি, আর আমি পরের মেয়ে বলে ওরা আমাকে কখনো আপন করে নিতে পারেনি, আর আজকে আমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে। এটাই বলা হয়েছে যে ওটা নাকি আমার নিজের বাড়ি নয়, ওই বাড়িতে আমার কোনো অধিকার নেই। আর যেই বাড়িতে আমি জন্ম নিয়েছি, যেই বাড়িতে থেকে আমি বড় হয়েছি, তোমরা বলছো সেটাও আমার বাড়ি নয়। তাহলে আমার বাড়ি কোনটা মা? মেয়েদের কি নিজের বাড়ি বলতে কিছুই হয় না? এভাবে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আর এমন সময় সেখানে অঙ্কিতার বাবা রাম বাহাদুর বাবু চলে আসে। আর সে যেহেতু তার বড় মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাই বড় মেয়ের চোখে জল সে কিছুতেই সহ্য করতে পারে না। তুই কাঁদিস না মা, কেউ তোর পাশে না থাকলেও আমি তোর পাশে আছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাড়ি থেকে তোকে কেউ তাড়াতে পারবে না, কারণ এই বাড়িটা কিন্তু এখনো পর্যন্ত আমার নামেই আছে। আর তোমরাও কান খুলে শুনে নাও, আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বলে আমি যে ওকে পর করে দিয়েছি তা নয়। এখনো পর্যন্ত আমার কাছে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই সমান, তাই আমার বড় মেয়ে আজ থেকে এই বাড়িতেই থাকবে। বাবার মুখে এমন কথা শুনে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর অন্যদিকে রাম বাহাদুর বাবুর কথার উপর কেউ কোনো কথা বলতে পারে না, কারণ তাকে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পায়। এর ফলে সেদিন থেকে অঙ্কিতা তার বাবার বাড়িতেই থাকতে শুরু করে। কিন্তু অঙ্কিতা যখন তার মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ঘরে থাকতে চায়, তখন রুক্মিণী তার বড় ননদকে আটকায়। এই যে কি করছো তুমি? কোথায় ঢুকে আসছো? তুমি দেখতে পাচ্ছ না এখানে আমি আর আমার ছেলে বসে আছি? না মানে এটা তো আমার ঘর, বিয়ের আগে আমি এই ঘরেই থাকতাম, তাই আমি আমার মেয়েকে নিয়ে এই ঘরে থাকবো বলে এলাম। আসলে আমার মেয়ের খুব ঘুম পেয়েছে, ওকে একটু ঘুম পাড়াতে হবে। দেখো না কেমন কান্নাকাটি করছে। তোমার ঘর? বিয়ের আগে এটা তোমার ঘর ছিল, কিন্তু এখন এটা তোমার ঘর নেই। আমাদের বেডরুমটা খুবই ছোট ছিল বলে আমার ছেলেকে নিয়ে ওই রুমে থাকতে খুবই সমস্যা হতো, সেই জন্য আমরা এই রুমে শিফট করেছি। এই রুমটা খুব বড় তো, তাই এখানে থাকতে আমাদের খুব সুবিধা হয়। তার উপর আবার এই রুমে এসিও আছে। আসলে আমার ছেলেটা এখন এসি ছাড়া একেবারেই থাকতে চায় না। আর তুমি যেরকম 3 মাস ধরে আমাদের গেস্ট রুমে ছিলে, সেরকমই তোমাকে এখনো গেস্ট রুমেই থাকতে হবে। কিন্তু বৌদি, আমি প্রেগনেন্ট অবস্থায় গেস্ট রুমে ছিলাম, তখন কিন্তু আমার ওই রুমে থাকতে খুব কষ্ট হয়েছে। ওই রুমের মধ্যে অনেক জিনিসপত্র ভর্তি আছে, ওই ঘরে এসিও নেই, আর পাখাটাও ভীষণ আস্তে চলে। তার উপর মশার উপদ্রব তো আছেই। আমার এত ছোট বাচ্চা মেয়েকে নিয়ে আমি ওই ঘরে থাকতে পারবো না। তবে তোমাকে আমার জন্য এই ঘরটা ছাড়তেও হবে না। আমি বরং তোমরা আগে যেই ঘরটাতে থাকতে, সেই ঘরে আমার মেয়েকে নিয়ে থেকে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, ওই ঘরে তুমি থাকতে পারবে না, কারণ ওই ঘরটা এখন আমার ছেলের স্টাডি রুম। আমার ছেলে এখন ওখানেই পড়াশোনা করে। তুমি ওই রুমে থাকলে আমার ছেলের পড়াশোনাতে সমস্যা হবে, কারণ আমার ছেলে তো আর গেস্ট রুমে গিয়ে মশার কামড় খেয়ে পড়াশোনা করতে পারবে না। তাছাড়া আমার ছেলে কিন্তু এই বাড়ির নাতি। এই বাড়ির উপর তোমার চেয়ে আমার ছেলের কিন্তু বেশি অধিকার। বৌদির মুখে এমন কথা শুনি অঙ্কিতা কোনো কথা না বলে চুপচাপ গেস্ট রুমে থাকতে চলে যায়। কিন্তু অঙ্কিতা চাইলেও তার বাবাকে ব্যাপারটা জানাতেই পারি, কিন্তু তবুও অঙ্কিতা তার বাবাকে কিছু জানাতে চায় না। আর পরের দিনই রাম বাহাদুর বাবুর এক দরকারি কাজের সূত্রে শহর থেকে বাইরে যাওয়ার দরকার পড়ে। মা অঙ্কিতা, আমি এখন 2-3 মাস বাড়িতে থাকবো না। তুই কিন্তু তোর মেয়েকে নিয়ে সাবধানে থাকিস। এই বাড়িতে থাকতে তোর কোনো সমস্যা হলে তুই কিন্তু আমাকে ফোন করে জানাবি, আর কেউ যদি তোর উপর অত্যাচার করে সেটাও আমাকে জানাবি। তারপর বাড়িতে এসে আমি বাকিটা বুঝে নেব। এই বলে রাম বাহাদুর বাবু তার নাতনিকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করার পর বাড়ি থেকে চলে যায়, যার ফলে সবাই মিলে অঙ্কিতার উপর অত্যাচার করার খুব ভালো মতো সুযোগ পেয়ে যায়। কারণ বাড়ির কেউই চায় না যে অঙ্কিতা সেই বাড়িতে থাকুক, তাই সবাই মিলে অঙ্কিতাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্ল্যানিং শুরু করে। দেখতে দেখতে এভাবেই 2-4 দিন কাটে। আর একদিন দুপুরবেলা রুক্মিণী একেবারে পরিমাণ মতো খাবার রান্না করে, আর সেই খাবার তারা সবাই মিলে খেয়ে শেষ করে দেয়, যার ফলে অঙ্কিতার জন্য কোনো রকম খাবার বেঁচে থাকে না। বলছি বৌদি, দুপুর হয়ে গেল, তোমরা কেউ খাবে না? না মানে তোমরা তো দুপুর 1টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নাও, কিন্তু এখন তো 2টো বেজে গেছে। হ্যাঁ, আমরা তো দুপুর 1টার মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়েছি। কেন, আমরা যখন খাবো তখন কি তোমাকে জানিয়েই খেতে হবে নাকি? না না বৌদি, আমি ভেবেছিলাম খাবার খাওয়ার সময় হয়তো তোমরা আমাকে ডাকতে যাবে। আসলে সকাল থেকে কিছু খাইনি বলে আজকে আমার প্রচন্ড খিদে পেয়েছে। ঠিক আছে, তোমাদের যখন খাওয়া হয়ে গেছে আমি আমার খাবারটা নিয়ে খেয়ে নিচ্ছি। খাবার? তোমার খাবার আবার কোথা থেকে পাবো? তোমার বিয়ে হয়ে গেছে, তোমার ডিভোর্সও হবে, তোমার খাওয়া পড়ার দায়িত্ব এখন কিন্তু আমরা আর নিতে পারবো না। তোমার বর কিংবা তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি এখানে টাকা জমা দিয়ে গেছে যে তোমাকে আমরা বসিয়ে বসিয়ে ফ্রি ফান্ডে খাওয়াবো? বাবা তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে মানে এই নয় যে আমি আমার স্বামীর টাকা দিয়ে রান্না বান্না করে তোমাকে খাওয়াবো। তুমি তোমার নিজের পেট নিজে বুঝে নাও, তুমি নিজের জন্য আলাদা রান্না বান্না করে খাবে। বৌদির মুখে এমন কথা শুনে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, আর তার ভীষণই কান্না পায়।
কিন্তু অঙ্কিতা এখন তার ছোট বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে তখনই তার মেয়েকে কোলে করে নিয়ে বাইরের দোকান থেকে পাউরুটি এবং কলা কিনে নিয়ে আসে। এভাবেই অঙ্কিতা বেশ কিছুদিন বাইরের দোকান থেকে শুকনো রুটি পাউরুটি খেয়ে দিন কাটায়। কিন্তু একটা সময় অঙ্কিতার কাছে আর কোনো রকম টাকা থাকে না। বেশ কিছুদিন অঙ্কিতাকে একেবারে না খেয়েই থাকতে হয়, যার ফলে অঙ্কিতার শরীরে পুষ্টিহীনতা দেখা দেয়। আর অঙ্কিতা তার বাচ্চা মেয়েকে পেট ভরে দুধ খাওয়াতে পারে না। আমি ঠিকঠাক ভাবে খাবার খেতে পারছি না বলে আমার মেয়েকেও যথেষ্ট পরিমাণে দুধ খাওয়াতে পারছি না। এবার মনে হচ্ছে আমার মেয়েকে কেনা দুধ খাওয়াতে হবে। যাই, রান্নাঘরে যাই। এখন মনে হচ্ছে বাড়িতে বৌদি নেই। রান্নাঘর থেকে দুধ নিয়ে গরম করে আমার মেয়েকে খাইয়ে দেব। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই বলে অঙ্কিতা রান্নাঘরে যায় আর সে রান্নাঘর থেকে দুধ গরম করে একটা পাত্র করে বাইরে নিয়ে আসে। এমন সময় সেখানে রুক্মিণী চলে আসে। আর রুক্মিণী তখনই অঙ্কিতার হাত থেকে দুধের পাত্র ছিনিয়ে নিয়ে বলে, তোমার সাহস তো কম নয়। আমরা কেউ বাড়ি ছিলাম না বলে তুমি রান্নাঘরে ঢুকে দুধ চুরি করেছো। দুধ কেনার টাকা বুঝি তোমার বর তোমাকে পাঠিয়েছে। তুমি তোমার মেয়েকে নিয়ে শুধু এই বাড়িতে থাকতে পারবে। এছাড়া তোমাদের খাওয়া পড়ার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। এমন সময় সেখানে শুভেন্দু চলে আসে আর অঙ্কিতার সঙ্গে তার পরিবারকে দুর্ব্যবহার করতে দেখে শুভেন্দুর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার জন্য তোমাকে কতটা কষ্ট পেতে হচ্ছে। তুমি বাড়ি ফিরে চলো। আমি তোমাকে তোমার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি অঙ্কিতা। বিদেশি মেয়ে লিজা আমাকে পুরোপুরিভাবে ঠকিয়েছে। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু লুট করে নিয়েছে। শুধু তাই নয়, শহরে আমাদের যে বড় দোকানটা ছিল, আমাদের যে বড় ফ্ল্যাটটা ছিল, ও সবকিছু নিজের নামে করে নিয়েছে। এবার সম্বল বলতে আছে শুধুমাত্র আমাদের বাড়িটা। কিন্তু তোমাকে ছাড়া আমাদের বাড়িটা নরকে পরিণত হয়েছে। বাড়িতে কোনো রকম সুখ শান্তি নেই। তুমি দয়া করে আমার সঙ্গে ফিরে চলো। শুভেন্দুর মুখে এমন কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয়। তাই সে তখনই শুভেন্দুর সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর তারপর থেকে অঙ্কিতার জীবনে কোনো রকম দুঃখ কষ্ট থাকে না। শুভেন্দু এখন অঙ্কিতা এবং তার মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তবে বিগত পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটানোর ফলে অঙ্কিতা একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারি, তাকে যে করে হোক নিজের একটা বাড়ি তৈরি করতেই হবে। তাই কয়েক বছর পরেই অঙ্কিতা চাকরিতে জয়েন করে আর সে চাকরি করে টাকা জমাতে শুরু করে। সেই টাকা দিয়ে অঙ্কিতা একটা বাড়ি তৈরি করতে চায়, যেই বাড়িটা হবে সম্পূর্ণরূপে অঙ্কিতার বাড়ি। আর যেই বাড়ি থেকে অঙ্কিতাকে চাইলেও কেউ কখনো তাড়িয়ে দিতে পারবে না। রানী তার স্বামী কমল এবং এক ছোট্ট ছেলে বাবুর সঙ্গে বাস করে। তারা অত্যন্ত বড়লোক হওয়ায় তাদের জীবনধারাও একেবারে অন্য রকমের হয়। তাদের জীবনে গরিবের কোনো ছাপ থাকে না। এমনকি শীত হোক কিংবা বর্ষাকাল, সব ঋতুতেই তারা অত্যন্ত এলাহিভাবে বসবাস করে। অর্থাৎ এখন যেমন গরম পড়েছে, তখন রানী নিজেও 3 বার স্নান করে। এমনকি তার ছেলেকেও ভালো করে 3 বার স্নান করায়। আর সবসময় গরম থেকে বাঁচার জন্য তারা এসি ঘরেই থাকে। একদিন কমল যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, এই দেখো রানী, আমি আমার বাবুর জন্য কি নিয়ে এসেছি। ও যেহেতু ছোট, তাই ও স্নান করার সুবিধার জন্য আমি একটা বাচ্চাদের বাথটব নিয়ে এসেছি। তুমি ওকে প্রত্যেকদিন ওই বাথটবের মধ্যে নানান রকম খেলনা সাজিয়ে স্নান করাবে, বুঝেছো? রানী তার ছেলের জন্য অত সুন্দর স্নান করার জায়গা দেখে খুবই খুশি হয়। আর বাবুও বেশ মজা পায়। বাবু তখনই সেই নতুন খেলনা বাথটবে স্নান করার জন্য জেদ করতে শুরু করে। ও মা, আমাকে স্নান করিয়ে দাও না। মা, আমার খুব গরম লাগছে আর আমি এসি থেকে বেরোলেই আমি ঘেমে যাচ্ছি। তাই আমাকে আরেকবার স্নান করিয়ে দাও। হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি তোকে স্নান করিয়ে দিচ্ছি। আর কমল, তোমাকে যে বাবুর জন্য গরমের মধ্যে স্পেশাল ঠান্ডা দামি শ্যাম্পু ও সাবান নিয়ে আসতে বলেছিলাম, তুমি সেটা নিয়ে এসেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি। রানী বাথরুমে গিয়ে সেই খেলনা বাথটবে ভালো করে ঠান্ডা জল ভরে নেয়। আর সেখানে বাবুর জন্য খেলনা হাঁস এবং বিভিন্ন ধরনের খেলনা মাছ সাজিয়ে সাবান গুলে সুন্দর করে ফেনা তৈরি করে। সেই ঠান্ডা জলের মধ্যে সে বাবুকে খুব সুন্দর করে স্নান করায়। আর বাবু খেলতে খেলতে অনেক জলও নষ্ট করে। বাবুর স্নান করানো হয়ে গেলে গরমের হাত থেকে বাঁচানোর জন্য রানী বাবুর গায়ে বেশ দামি পাউডারও লাগিয়ে দেয় আর তাকে নতুন জামা কাপড় পরিয়ে দেয়। কিন্তু উল্টো দিকে একেবারে অন্য রকমের দৃশ্য দেখা যায় কাজলের ক্ষেত্রে। বিধবা কাজল তার ছোট্ট মেয়ে ছুটির সঙ্গে বাস করে। দেখ মা, এই গরমে আমার খুব মাথা ঘুরছে। আমি আর রোদে বাইরে বেরোতে পারছি না। তুই যা, বাইরে টিউবওয়েলে বালতি ভরে জল তুলে নে আর তারপর ভালো করে স্নান করে নে, কারণ আজকে আমি আর তোকে স্নান করিয়ে দিতে পারবো না। কিন্তু মা, আমি তো টিউবওয়েল টিপে জল তুলতে পারি না। আর আমার তো এই কলের হাতল পর্যন্ত হাতও পৌঁছায় না। আমি কি করে জল তুলবো? আমারও খুব গরম লাগছে। আমিও তো গরমে খুব কষ্ট পাচ্ছি।
এই গরমের জন্যই তো আমার ভীষণ শরীর খারাপ হচ্ছে রে। আচ্ছা, তুই যখন টিউবওয়েল থেকে জল তুলতে পারবি না তাহলে যা, পাশের বাড়ির রত্না কাকিমা ওর মেয়েকে নিয়ে পুকুরে স্নান করতে যাবে, তুই ওর সাথে গিয়ে স্নান কর, ও তোকে ভালো করে পুকুরের জলে স্নান করিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, একা একা সাঁতার কাটতে যাস না যেন, তুই সাঁতার কাটতে পারিস না, ডুবে যাবি কিন্তু। ঠিক আছে মা, আমি তাহলে পুকুরে স্নান করতে যাচ্ছি। আর মা, আমার তো সাবান শেষ হয়ে গেছে, তুমি আমাকে বলেছিলে টাকা পেলে সাবান কিনে দেবে, কিন্তু তুমি তো আমাকে সাবান কিনেই দিলে না। তোকে সাবান কিনে দেওয়ার আগেই আমার সংসারের পেছনে সব টাকা শেষ হয়ে গেছে, তাই তুই পুকুর থেকে একটু পরিষ্কার কাদা তুলে গায়ে ঘষে নিবি, দেখবি গা পরিষ্কার হয়ে যাবে। আগে ছোটবেলায় আমরা তো কাদা দিয়ে গা মাথা পরিষ্কার করতাম। এই বলে কাজল তার মেয়েকে স্নান করানোর জন্য রত্নার বাড়িতে পাঠিয়ে দেয়। রত্না নিজের মেয়েকে নিয়ে এবং ছুটিকে সঙ্গে করে নিয়ে প্রখর রোদের মধ্যে মাথায় আঁচল চাপা দিয়ে সামনের পুকুরে স্নান করতে চলে যায়। সেই পুকুরের মধ্যে অনেকে বাসন মাজে, আবার অনেকে জামা কাপড় পরিষ্কার করে। সেই সাথে পুকুরের জল রোদের মধ্যে একেবারে তেতে আগুন হয়ে থাকে। কিন্তু সেই নোংরা এবং গরম জলেই রত্না তার মেয়ে এবং ছুটিকে নিয়ে স্নান করতে বাধ্য হয়। কাকিমা, এই জলটা কি গরম গো, তার উপর জলের মধ্যে নোংরা ভাসছে। আমরা যদি বড়লোক হতাম তাহলে আমরা কত সুন্দর বাথটবে স্নান করতে পারতাম, আর ওই জল অনেক ঠান্ডা হতো বলো। আর এসব কথা এখন বলে লাভ নেই রে ছুটি, আমরা গরিব, আমাদের এভাবেই নোংরা আর গরম জলে স্নান করতে হবে, বুঝলি? তোদের পড়াশোনা শেখাচ্ছি তো, তোরা যখন বড় হবি, অনেক টাকা রোজগার করবি, তখন নিজেরা বাথটবে ঠান্ডা জলে স্নান করবি, কেমন? এই বলে রত্না তাদেরকে স্নান করিয়ে বাড়িতে নিয়ে যায়, আর ছুটিও নিজের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। গরমের পরিমাণ আরো বাড়তে থাকে, আর সেই কারণে গরমের হাত থেকে বাঁচার জন্য রানী তার ছেলেকে সুইমিং ক্লাসে ভর্তি করতে চায়। বাবু, আমি তোর নামটা কিন্তু সুইমিং ক্লাসের জন্য এনরোল করিয়ে দিয়েছি, আর ওই সুইমিং ক্লাসে পুরো সেন্ট্রাল এসি থাকবে, তাই তুই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমার সঙ্গে যাবি, আর সাঁতার শিখে তারপরে আসবি, কেমন? শহরের সব থেকে বড় আর নাম করা সাঁতারের স্কুলে আমি তোকে ভর্তি করেছি। কি মজা, আমি সাঁতার শিখবো, কি মজা কি মজা, আমি সাঁতার শিখবো, আমি সুইমিং পুলে ড্রাইভ মারবো। পরের দিন থেকে রানী তার ছেলেকে নিয়ে প্রত্যেকদিন এসি গাড়িতে করে সাঁতার শেখাতে চলে যায়। বাবু খুব আরাম করে সুইমিং পুলের জলে স্নান করে বাড়িতে আসে, আর সেই সুইমিং পুলের বাইরে থেকেই প্রত্যেকদিন ছুটি তার মায়ের সঙ্গে ফুলমালা বিক্রি করতে করতে বাড়ির দিকে এগিয়ে যায়, আর তারা দুজনে সুইমিং পুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মা দেখো, ওরা কত বড় লোক, প্রত্যেকদিন সবাই কি সুন্দর সুইমিং পুলে স্নান করে। আমি শুনেছি এর মধ্যে নাকি এসিও আছে, কিন্তু আমাকে তো ওরা ঢুকতে দেবে না বলো। আমি একবার গিয়ে সিকিউরিটি কাকাকে বলবো আমাকে ওই সুইমিং পুলে স্নান করতে দেবে কিনা। না রে মা, কোনো দরকার নেই, তুই বাড়ি গিয়ে পাতকুয়ার জলে স্নান করবি, তোকে সুইমিং পুলে স্নান করতে হবে না। কাজলের বারণ করা সত্ত্বেও ছুটি তার মায়ের কথা শুনতে চায় না, তাই সে সুইমিং পুলে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে চলে যায়, কারণ তার ভীষণ পরিমাণে সুইমিং পুলের নীল পরিষ্কার জলে স্নান করতে ইচ্ছা করে। আর সেই সাথে গরমের মধ্যে সে টিভিতে দেখেছে যে সুইমিং পুলে স্নান করলে নাকি খুবই আরাম পাওয়া যায়। ও কাকু, আমাকে ওই সুইমিং পুলের জলে স্নান করতে দেবে গো? তোমাদের এখানের সুইমিং পুলটা কি সুন্দর, আমার মতো বাচ্চারা কি সুন্দর সুইমিং পুলে স্নান করছে। আমারও না এই গরমে সুইমিং পুলে স্নান করতে ইচ্ছা করছে। তুই একটা গরিব বাচ্চা হয়ে সুইমিং পুলে জলে স্নান করবি? নিজেকে কোনোদিন আয়নায় দেখেছিস তুই? তোকে আমি এই জলে স্নান করতে দিলে আমার চাকরি চলে যাবে, বুঝেছিস? যা এখান থেকে ভাগ, কারণ তুই এরকম নোংরা জামা কাপড় পরে স্নান করলে সুইমিং পুলের জল নোংরা হয়ে যাবে। এরকম করে বলছো কেন? সবাই তো স্নান করছে, আর গরমের মধ্যে একটু সুইমিং পুলে স্নান করলে কি এমন ক্ষতি হবে বলো? শোন, এখানে শহরের সবচেয়ে বড় লোকের ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার শিখতে আসে, আর তারা প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেয়। সুতরাং তুই আমাকে 10,000 টাকা দে, তাহলে আমিও তোকে ওই সুইমিং পুলের জলে এই গরমের মধ্যে চুবে থাকতে দেবো। এই বলে সিকিউরিটি গার্ড ছুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর গরমের মধ্যে ছুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ফিরে যায়। তারা দুজনে মিলে আবার মালা বিক্রি করতে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে বাবুর ভালো করে সাঁতার শেখা হয়ে গেলে রানী তাকে এসি গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যায়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন কাজলের আবার গরমের জন্য ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, এমনকি সে বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারে না। আর সেদিন রত্না স্নান করার জন্য পুকুরেও যায় না, তাই ছুটি কিভাবে স্নান করবে সেই নিয়েই চিন্তা করতে শুরু করে। মা তো ঘুমাচ্ছে, আর আমি টিউবওয়েল থেকে জল তুলে স্নানও করতে পারবো না, তাই আমি চুপি চুপি পাতকুয়ো থেকে জল তুলে স্নান করে নিই।
মা বুঝতেও পারবে না যে আমি পাতকুয়ো থেকে জল তোলার চেষ্টা করেছি, কারণ আমার খুব গরম লাগছে। এই বলে ছুটি গরমের মধ্যে স্নান করার জন্য পাতকুয়ো থেকে জল তুলতে চলে যায়। অন্যদিকে বাবু তার মায়ের সঙ্গে সুইমিং ক্লাস থেকে গাড়ি করে বাড়িতে ফিরছে। সেই সময় তারা যেই রাস্তা থেকে বাড়িতে ফিরে সেখানকার ট্রান্সফরমার বাস্ট হয়ে যাওয়ায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ড্রাইভার, এখানে মনে হয় রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই তুমি পাশের ওই গ্রামের একটা কাঁচা রাস্তা আছে ওখান থেকেই বাড়িতে চলো, না হলে এই গরমের মধ্যে বাড়িতে ফিরতে অনেক লেট হয়ে যাবে আর আমার ছেলে গরমে কষ্ট পাবে। ঠিক আছে ম্যাডাম, আমি পাশের রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এই বলে রানী তার ছেলেকে নিয়ে গাড়ি করে পাশের রাস্তা দিয়ে বাড়িতে ফিরতে যায়। আর তখনই রানী ছুটিকে দেখতে পায়। রানী দূর থেকে দেখে যে একটা ছোট্ট বাচ্চা পাতকুয়োর উপর দাঁড়িয়ে বালতি করে স্নানের জন্য জল তোলার চেষ্টা করছে, আর কোনো মতে সে জল তুলে এনে পাতকুয়োর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। এমন দৃশ্য দেখে রানী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি সাংঘাতিক, এই বাচ্চাটা কেমন পাতকুয়োর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। এখন যদি এই পাতকুয়ার জলে পড়ে যায় তাহলে তো একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। একে এবার কিভাবে বাঁচাবো? এই বলে রানী ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আর রানী সেই গরমের মধ্যে তার ছেলেকে নিয়ে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ছুটির দিকে এগিয়ে যায় আর নিজের ছেলেকে কোনো রকম মুখ থেকে শব্দ বের করতে বারণ করে। রানী যতই ছুটির দিকে এগোতে শুরু করে ততই ছুটি আরো নিচু হয়ে পাতকুয়ো থেকে জল তুলে স্নান করে। আর এই দেখে রানী আরো ভয় পেয়ে যায়। সেই সময় হঠাৎ করে কাজলেরও ঘুম ভেঙে যায় আর সে তখনই দৌড়ে বাইরে আসে। সেও এরকম দৃশ্য দেখে আটকে ওঠে। এমন সময় রানী কাজলকেও কোনো কথা বলতে বারণ করে। দিদি, আপনি কোনো আওয়াজ করবেন না, আর এখন আপনি যদি আওয়াজ করেন তাহলে ও কিন্তু ভয় পেয়ে যেতে পারে আর পাতকুয়োতে পড়ে যেতে পারে। আমি দেখছি কি করা যায়, একদম চিন্তা করবেন না, ছোট্ট মেয়েটাকে আমি কিচ্ছু হতে দেব না। এই বলে রানী দৌড়ে গিয়ে পেছন থেকে ছুটিকে জড়িয়ে ধরে আর তাকে পাতকুয়ো থেকে নামিয়ে তার প্রাণ রক্ষা করে। এই দেখে ছুটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে ভয়ে কাঁদতে শুরু করে। কি হলো, তুমি এরকম পাতকুয়োর উপর উঠে স্নান করছিলে কেন? তোমার মা ঘরে ঘুমিয়ে আছে আর তার মধ্যে তুমি এই কাণ্ড ঘটাচ্ছিলে। এখন তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আসলে কাকিমা, আমার মায়ের তো খুবই শরীর খারাপ, তাই মা ঘুমাচ্ছিল আর আমার প্রচন্ড গরম লাগছিল বলে আমি আর মাকে বিরক্ত করিনি। এই গরমে আমার খুব স্নান করার ইচ্ছে করছিল, তাই আমি পাতকুয়ো থেকে জল তুলে স্নান করছিলাম। ছুটিকে দেখা মাত্রই বাবু তাকে খুব সহজে চিনতে পারে। ও মা, ওই মেয়েটাকে আমি চিনি। সেদিনকে আমি যখন তোমার সাথে সুইমিং পুল থেকে স্নান করে বের হচ্ছিলাম তখন ওই মেয়েটা সিকিউরিটি গার্ডকে সুইমিং পুলে স্নান করার কথা বলছিল, কিন্তু সিকিউরিটি কাকা ওকে স্নান করতে দেয়নি আর ও গরিব বলে তাড়িয়েও দিয়েছে। আর ওই মেয়েটা নোংরা জামা কাপড় পরেছিল বলে সুইমিং পুলে স্নানও করতে পারেনি। হ্যাঁ, আমার কাছে যদি তোমার মতো 10,000 টাকা থাকতো তাহলে আমিও তোমার মতো সুইমিং পুলে স্নান করতে পারতাম, কিন্তু কি করব বলো, আমার কাছে টাকা নেই, তাই আমাকে এরকম পাতকুয়োতে স্নান করতে হচ্ছে। এটাই আমার কাছে সুইমিং পুল। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার মেয়ের জীবন বাঁচালেন তার জন্য আমি সত্যি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আসলে আমি এই গরমের মধ্যে সারাদিন বাইরে ফুলমালা বিক্রি করি, তাই আমার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমার শরীর খারাপের সুযোগেই আমার মেয়ে এই কাণ্ড ঘটাতে বসেছিল। আমাদের গরিবের জীবনে সুখ কোথায় বলুন তো? এসব দিন দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু আজকে আপনি আমার জন্য যা করেছেন, কিন্তু আজকে যদি আপনি এখানে না আসতেন তাহলে এতক্ষণে আমার মেয়ে বোধহয় পাতকুয়োর জলেই পড়ে থাকতো। কাজলের কথা শুনে রানী খুবই কষ্ট পায়, তাই রানী ঠিক করে সে ছুটিকে গরমের মধ্যে স্নান করার জন্য একটা সুন্দর জিনিস উপহার দেবে। তুমি চিন্তা করো না ছুটি, তোমাকে আর গরমের মধ্যে পাতকুয়ো কিংবা টিউবওয়েল থেকে জল তুলে স্নান করতে হবে না। আমি তোমার হয়ে সুইমিং পুলে স্নান করার জন্য প্রত্যেক মাসে টাকা দেব। তাই তুমি আমার ছেলের মতো সুইমিং পুলে গিয়ে স্নান করে আসবে, কেমন? আর তোমার বাড়িতে স্নান করার জন্য আমি তোমাকে একটা খেলনা বাথটাব গিফট করব। তাহলে তোমাকে আর স্নান করার জন্য গরমের মধ্যে কষ্ট পেতে হবে না। কি মজা, আমিও গরমের মধ্যে সুইমিং পুলে স্নান করব। ইয়ে, কি মজা! আমি আর টিউবওয়েলে, পুকুরে, পাতকুয়োতে স্নান করব না, সুইমিং পুলে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব। কি মজা, কি মজা! এই গরমে আমার ভারী মজা। এই চুপ কর, এত নাচানাচি করতে হবে না তোকে। আর দিদি, আপনি দয়া করে আমাদের জন্য কিছু করবেন না, কারণ আমরা একই গরিব। আর তারপর যদি আমার মেয়ে এরকম বড়লোকি স্নানে অভ্যস্ত হয়ে পড়ে তখন কিন্তু আমি আরো বেশি সমস্যায় পড়ব। এভাবেই কাজল প্রথমে রানীর উপহার কিছুতেই নিতে চায় না।
কিন্তু রানী জোর করলে কাজল শেষ পর্যন্ত তার কথা মেনে নেয়। তারপর থেকে প্রত্যেক মাসে রানী নিজের ছেলে এবং ছুটির জন্য 10-20 টাকা সুইমিং পুলে দেয়, যাতে তারা খুব ভালো করে স্নান করতে পারে। এমনকি সে ছুটিকে নিজের ছেলের মতো একটা সুন্দর খেলনা বাচ্চায় উপহার দেয়। তারপর থেকে ছুটিও বাবুর মতো গরমের মধ্যে খুব সুন্দর করে স্নান করতে পারে আর তাকে গরমের মধ্যে কোনো রকম কোনো কষ্ট পেতে দেয় না।